এবার আমি আরও এক পৃথিবীর বিষয়ে আসি। অতনুদার সঙ্গে এই ছবি এবং তার সঙ্গে আরেকটা বাড়তি পাওনা কৌশিক গাঙ্গুলি। তো এই দুজনের কাছ থেকে কী কী শিখলে? শেখার তো আমি একটা লম্বা লিস্ট দিতে পারি, কারণ এটা আমার সম্পূর্ণ নতুন একটা অভিজ্ঞতা। প্রথম ছবিতে এরকম এত গুণী দুজন মানুষকে আমি পাবো সাথে, সেটা তো কখনো কল্পনাও করিনি। অতনুদার সবচেয়ে ভালো বিষয়টা আমি বলবো যে উনি খুব ছোট ছোট ডিটেলের প্রতি নজর দেন। একজন আর্টিস্ট হিসেবে হয়তো আমার মাঝে মাঝে আমরা এত সিকোয়েন্স তো সবসময় সিকোয়েন্সিয়ালি শ্যুট করা হয় না, হয়তো একটা সিকোয়েন্স এখন করছি শুরুর দিকের, আবার একদম ক্লাইম্যাক্সের একটা সিকোয়েন্স করছি, কিন্তু উনি না সাথে সাথে ধরিয়ে দেয় যে তুই কিন্তু এর আগের সিকোয়েন্সে এরকম এরকম একটা মেন্টাল স্টেটে ছিলি, তো আমার কোন গ্রাফের কোন জায়গাটায় এখন থাকতে হবে এটা সবসময় উনি ধরিয়ে দিতেন বা বলতেন যে তাসনিয়া এটা কিন্তু আগের সিনে তুই এরকম এরকম ছিলি, তো এই সিনে কিন্তু তোর এখন অনেক হাইটেন আপ, মানে খুব ছোট একটা ডিটেল হয়তো উনি বলে দেবে, ওটা খুব কাজে দেয়। আর একটা জিনিস উনি করতেন যে প্রতিদিন শুটিং শেষ করে উনি রাত্রিবেলা নিজে নিজে অনেক বাসায় চিন্তা করতেন, হোটেলে চিন্তা করতেন যে আজকে কি কি শ্যুট করলাম এবং এগুলোর টেক অ্যাওয়ে কী কী, এবং এটাকে আমি কীভাবে আরও আমাদের নেক্সট সিকোয়েন্সগুলোতে কাজে লাগাতে পারবো। তো প্রতিদিনই নতুন নতুন ডিটেল উনি অ্যাড করতেন, যেটা খুবই কিছু সারপ্রাইজিং এলিমেন্ট অ্যাড হয়েছে এবং নতুন নতুন বিষয় কিছু স্ক্রিপ্টের পরেও শুটিংয়ের সময় যোগ হয়েছে। আর কৌশিক গাঙ্গুলি আমি বলবো যে উনি তো দারুণ একজন অভিনেতা। ওনার আসলে কিছু খুব চমৎকার মোমেন্ট তৈরি হয়েছে ছবিটাতে এবং আমি সেগুলোতে খুব রিয়্যাক্ট করেছি। ওনার অ্যাক্টিংয়ের রিয়াকশনেই আমার মনে হয় যে ছবির আমার ক্যারেক্টারটা অনেক বেটার হয়ে গেছে, কারণ উনি এমন এমন সারপ্রাইজিং মোমেন্ট ক্রিয়েট করেছে আমি যেটার জন্য প্রস্তুত ছিলাম না, এবং সেটা স্ক্রিনে খুব অর্গানিক লেগেছে এবং খুবই হেল্পফুল এবং মজার মানুষ উনি। ওনার সাথে কাজ করে তো আমার খুব ভালো লেগেছে, সেটা তো বোঝাই যাচ্ছে। কৌশিক গাঙ্গুলি কোনো ছবির কথা তোমাকে বলেছে কি, যে তার কোনো ছবিতে অভিনয়ের বিষয়? না, এখন পর্যন্ত এসব কোনো কথাবার্তা হয়নি, তবে অ্যাজ অ্যান অ্যাক্টর উনি খুব দারুণ। এই আরও এক পৃথিবী একটা হোমলেসদের কথা বলছে, হোমলেসের কথা বলছে না, মানে আরও এক পৃথিবী যেটা বলছে, মানে আমি যেটা কালকে অতনুদার সঙ্গে আমার কথা হচ্ছিল, তো উনি যেটা বললেন যে যারা দেশ ছেড়ে মানে শিকড় ছেড়ে অন্য দেশে গিয়ে থাকছে তাদের যে একটা হেল্পলেসনেসের কথা সেটা তো বলছে, এবং তার সাথে অনেক কিছু জড়িয়ে, মানে আমরা তো সেই মানুষগুলোকে জানি যারা খুব সাকসেসফুল, কিন্তু যারা সাকসেসফুল নয় তারা প্রতিদিন যে দেশের বাইরে লড়াইটা করছে, মানে তাদেরকে নিয়ে কথা বলছে। তো এই মানুষগুলোর জন্য মানে তোমার কি চিন্তা, মানে তুমি কি ভাবো এদের কথা নিয়ে? আসলে আরও এক পৃথিবী হচ্ছে সেসব মানুষের গল্প যারা ঘর ছেড়ে অনেক দূরে কিন্তু তবু কোনো না কোনোভাবে শিকড়কে আঁকড়ে ধরে আছে এবং সার্ভাইভাল, গেম অফ সার্ভাইভাল, ওটা আসলে হোমলেস না। ঠিক আমি বলবো যে আমাদের ক্যারেক্টারগুলোর সব মানে ঘর ছাড়া হওয়ার মতো একটা সিচুয়েশনে ওরা সবাই কোনো না কোনোভাবে পড়ে, তো সেখান থেকে কি কেউ উতরে যাচ্ছে নাকি কি হচ্ছে এটাই গল্প। ঘর ছাড়া মানুষের গল্প আমরা অনেক দেখেছি, কিন্তু আমরা কিন্তু সে ধরনের মানুষের গল্প দেখিনি যারা টেমসের নদীতে হয়তো পাসপোর্টটা ছিঁড়ে ফেলে দিয়েছে বা অনেক বছর 10-15 বছর ধরে হয়ে গেছে কখনো দেশে ফিরতে পারেনি, ইমিগ্রেটেড হয়ে আছে, মাইগ্রেটেড হয়ে আছে, তাদের বাচ্চারা ওখানে স্কুলে যাচ্ছে কিন্তু তারা কখনো লিগ্যাল কোনো ওয়ার্ক পারমিট নিয়ে কাজ করছে না। তো এই যে ভাসমান মানুষেরা, এরা আসলে ওদের লাইফটা কিভাবে অতিবাহিত করছে, এবং আমাদের পরিচিতই আমরা জিজ্ঞেস করলে দেখতে পারবো আশেপাশে অসংখ্য মানুষ আছে যারা বিদেশ গিয়েছে, হয়তো ডিবি ভিসায় গিয়েছে, কিন্তু যাওয়ার পর ওখানে কি আসলেও কোনো স্থায়ী তার কোনো ভোটার আইডি হয়েছে কি না, কিন্তু সে কিন্তু থেকে যাচ্ছে প্রতিদিন নতুন নতুন চ্যালেঞ্জের মধ্য দিয়েও কিন্তু সে ওখানে সার্ভাইভ করে যাচ্ছে। তো সেই ধরনের মানুষদের গল্প। তা আমাদের একটা মজার অভিজ্ঞতা হয়েছিল যে শুটিংয়ের সময় আমরা একদিন ক্যামডেনে শ্যুট করে ফিরছিলাম, ও সময় আমরা ট্রেন স্টেশনের সামনে একজন লোককে দেখি যে সে খুব জিন্সের প্যান্ট পরা, শার্ট পরা, খুব ভালো ড্রেসড আপ, বাট তাকে দেখে মনে হচ্ছে তার কোনো ঠিকানা নেই, সে দাঁড়িয়ে আছে, সে খুঁজছে, তাকে আমরা অনেকক্ষণ ধরে অবজার্ভ করছিলাম। এবং এ ধরনের আসলে অনেক মানুষের সাথে আমার দেখা হয়েছে আমাদের চলতে ফিরতে, যে এই মানুষগুলো হয়তো ওখানেই থাকে, পার্কে থাকছে বা ওখানে হয়তো কোনো বাড়ি করতে পারেনি, কিন্তু কোনো না কোনোভাবে ওদের থাকতে হচ্ছে। তো এটাই আসলে আমাদের গল্পের মূল ভিত্তি। সে তো জানি, মানে আমি যেটা জিজ্ঞেস করতে চাইলাম যে মানে আমরা কারাগারও তো সেরকম দেখেছি যে মানুষগুলোর পরিচয়, সেই পরিচয়টাই তাদের ঠিক তারা জানে না, মানে এই যেটা একটা
একটা হেল্পলেসনেস, মানে আমরা আমাদের সব কিছু হয়তো আছে কিন্তু কিছুই নেই, হ্যাঁ, একটা অসহায়তা। তো এইগুলো নিয়ে যখন তুমি চিন্তা করো, সারা পৃথিবী জুড়ে তো প্রচুর মানুষ এরকম রয়েছে, তখন কি মনে হয় তাদের জন্য? কারণ আমি তোমাকে এই জন্যই জিজ্ঞাসা করলাম, কারণ আমি তোমার প্রচুর ইন্টারভিউ দেখেছি এবং তুমি খুব সুন্দর করে কথা বলো, খুব গুছিয়ে এবং অনেক মানে গভীরে গিয়ে তোমার এই এই চিন্তা ভাবনাগুলো রয়েছে, সেই কারণে আমি এই প্রশ্নটা তোমাকে করলাম। এটা আসলে বলতে গেলে তো অনেক কিছু বলতে হয়, কিন্তু শর্টকাটে যদি আমি বলতে চাই যে আমাদের প্রত্যেকের মধ্যেই সেই সত্তাটা কোনো না কোনোভাবে কিন্তু আছে। আমার নিজের মধ্যেও আছে যে মনে হয় যে অনেক কিছু পেয়েও কি যেন একটা পাচ্ছি না লাইফে। তো আমরা সারা জীবন কিন্তু সবাই একটা না কিছু পেছনে খুঁজছি বা ছুটছি, মোটিভেশন বলি লাইফের, কিন্তু সেটা না থাকলে আপনি আসলে সামনে আগাতেও পারবেন না। আর যদি আমি বলি এই ধরনের মানুষের কথা, প্রত্যেকে কিন্তু আমি দেখেছি যে বেশিরভাগ ক্ষেত্রে যারা বাইরে স্ট্রাগল লাইফ, ওরা তাদের ছেলে মেয়েদের জন্য কিন্তু এই স্ট্রাগলটা করে, বা বাবা মারা বেশিরভাগ ক্ষেত্রে। তো সবাই আসলে চায় যে সন্তানের জন্য আমি ভালো একটা বন্দোবস্ত করে দিয়ে যাব, অথবা জীবন থেকে সবাই অনেক বেশি বলবো না যে খুব অর্ডিনারি লাইফ যারা লিড করে, তারা চায় যে দুবেলা আমরা ঠিকঠাক খেতে পারি কি না এবং আমার সন্তানের ভবিষ্যৎটা আমি যাতে করে দিয়ে যেতে পারি। এজন্য কিন্তু প্রবাসে অনেকেই কাজ করছে এবং অনেক কষ্ট করছে এবং তারা রেমিটেন্স পাঠাচ্ছে, সেই টাকায় তাদের সংসার চলছে। তো এটা একটু আইরনিক, বাট অ্যাট দ্য সেম টাইম ইটস দ্য রিয়ালিটি অফ লাইফ। এবং আপনি সবাইকে সবার ভাগ্য আপনি নির্ধারণ করতে পারবেন না, যার ভাগ্য সে নির্ধারণ করে। সো ইটস আ রিয়ালিটি অফ লাইফ, বাট অ্যাট দ্য সেম টাইম ইট helps you to create art and poetry out of it.